বিদ্যুতের এখন যে অবস্থা, স্মার্টফোন ইউজ করলে সাথে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করা লাগে, কারণ ফোনের চার্জ একটু পর শেষ হয়ে যায়। বাট আপনি যদি রিয়েলমির এই ফোনটা ইউজ করেন তাহলে আপনাকে আর পাওয়ার ব্যাংক ক্যারি করা লাগবে না। ইভেন আপনার চার্জার কই আপনি রাখবেন সেটাই ভুলে যাবেন। আর বিদ্যুৎ যদি 2-4 দিন নাও আসে তাও আপনাকে টেনশন করা লাগবে না। এই ফোনটাকে যদি একবার আপনি ফুল চার্জ করেন তাহলে অলমোস্ট 3 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এটাতে 8000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করেছে। যার কারণে এটাকে যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে এটার চার্জ শেষ হতে হতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, বাট এটার চার্জ কিন্তু শেষ হবে না। এই ফোনটার মধ্যে কি বিশাল বড় ব্যাটারি দিয়েছে নাকি ব্যাটারির পাশাপাশি অন্য দিকগুলো ভালো দিয়েছে সেই সব ব্যাপারে তো অবশ্যই জানাবো। কোন কোন জায়গায় কাট পিস করা হয়েছে সেগুলো জানতে পারবেন। কিন্তু তার আগে ডিজাইনটা দেখেন ভাই, অস্থির একটা ডিজাইন। আই থিঙ্ক সো ম্যাক্সিমাম মানুষজনের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগছে এবং লাইটের রিফ্লেকশন পড়লে আরো বেশি সুন্দর লাগে। এই ফোনটার মধ্যে 8000 mAh এর বিশাল ব্যাটারি ইউজ করার পরেও কিন্তু এই ফোনটা মোটামুটি ভালোই লাইট ওয়েট এবং হাতে রাখতেও খুব বেশি একটা আনকমফোর্টেবল লাগে না। এটা নিচের দিকে যদি আসেন তাহলে একটা হারিয়ে যাওয়া জিনিস আপনি কিন্তু দেখতে পাবেন, সেটা হচ্ছে 3.5mm অডিও জ্যাক, যে জিনিসটা এখন ম্যাক্সিমাম ফোন থেকে উঠাই দিচ্ছে এবং এটা দেখাই যায় না। এই ফোনটার মধ্যে কিন্তু 3.5mm অডিও জ্যাকটা রয়েছে, তার পাশে মেইন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার। এটার মধ্যে শুধুমাত্র একটা মনো স্পিকার ইউজ করা আছে। স্টেরিও স্পিকার থাকলে সাউন্ডটা আরেকটু বেটার লাগতো, বাট এরপরেও এটা সাউন্ড মোটামুটি ভালোই ক্লিয়ার এবং লাউড ছিল। বাট 80%-এর উপরে যদি আপনি ভলিউম দেন তখন কিছুটা ডিস্টরশন দেখতে পাবেন। দেন যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাবেন, এগুলোর পজিশনও ঠিকঠাক জায়গায় ছিল। এবং এর যে পাওয়ার বাটনটা রয়েছে সেটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু মারাত্মক লেভেলের ফাস্ট ছিল, একবারও এই পর্যন্ত মিস করতে দেখি নাই। দেন যদি টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় একদমই ফাঁকা রাখা হয়েছে। এটার মধ্যে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইউজ করা হয় নাই। একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আমরা আশা করতেই পারি, তারপরেও এটা দিয়ে আমি আউটডোরে গিয়ে কথা বলে দেখেছি, অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে কথা বললেও অপর পাশে ক্লিয়ারলি কিন্তু কথা শুনতে পাচ্ছিল। দেন যদি আপনি লেফট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাচ্ছেন সিম ট্রেটা, যেখানে আপনি দুইটা ফিজিক্যাল সিমের পাশাপাশি একটা এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করতে পারবেন। এই ধরনের বাজেট ফোনগুলোর ক্ষেত্রে এক্সটার্নাল যদি এসডি কার্ড ইউজ করেন তাহলে কিন্তু লং টাইম ধরে ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ এর যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে সেটাকে আপনি যত বেশি ফাঁকা রাখবেন তত লং টাইম এটার পারফরমেন্স কিন্তু ভালো থাকবে। এই ফোনটার মধ্যে যেমন বিশাল বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, অলসো এটার মধ্যে বিশাল বড় একটা ডিসপ্লে কিন্তু পাচ্ছেন, 6.8 ইঞ্চির IPS LCD প্যানেল এবং এটা কিন্তু একটা HD রেজুলেশনের। রেজুলেশন নিয়ে আমি কমপ্লেন করবো না, কিন্তু যেটা নিয়ে কমপ্লেন করতে হয় সেটা হচ্ছে এটার উপরের দিকে থাকা ওয়াটার ড্রপ নচ। এই 2026 সালে এসে এরকম ওয়াটার ড্রপ নচ কিন্তু আমরা ম্যাক্সিমাম ফোনের মধ্যেই দেখতে পাচ্ছি এই বাজেট রেঞ্জের, এবং এইটা 2018-19 সালে অনেক বেশি দেখতাম। বাট ফোনের প্রাইস এখন কোন কারণে বেড়ে গেছে এবং কোন লেভেলের বাড়তেছে সেটা আই থিঙ্ক সবাই জানেন। যে জায়গায় আগে প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড মাসে 1-2টা করে ফোন রিলিজ করতো, তারা এখন বছরেও 2-4টা রিলিজ করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। চিপ শর্টেজ, স্টোরেজ শর্টেজ, আরও হাবিজাবি অনেক প্রবলেম তো রয়েছেই। তো সেই জায়গায় এসে এটার ডিসপ্লে নিয়ে আর কমপ্লেন করার মতো জায়গা কিন্তু এখন নাই। এখন আপনি সব ফোনের মধ্যেই এই নচটাই দেখতে পাবেন। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্জের হায়ার রিফ্রেশের ইউজ করা হচ্ছে, যার কারণে ডিসপ্লেটা যখন আপনি ইউজ করবেন খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং এটার টাচ রেসপন্সও আমার কাছে ভালো লেগেছে। আর এলসিডি প্যানেল হিসেবে সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটি আমি পাই নাই, বাট যেহেতু এটা এইচডি ডিসপ্লে এবং স্ক্রিনের সাইজটাও অনেক বড়, যার কারণে যদি আপনি অনেক কাছ থেকে কন্টেন্ট দেখেন কিংবা কাছ থেকে একটু ভালো করে লক্ষ্য করেন তখন কিছুটা ডিটেল এবং শার্পনেসের ঘাটতি পাবেন। বাট ম্যাক্সিমাম বাজেট রেঞ্জের যে ইউজারগুলো রয়েছে তারা এটা হয়তো নোটিসই করবে না। এবং এটাকে আমি আউটডোরেও ইউজ করে দেখেছি, ব্রাইটনেস মোটামুটি এনাফ ছিল, বাট যদি আর একটু বেশি ব্রাইট হতো তাহলে ডিরেক্ট সানলাইট ইউজ করতে আরও বেশি ইজি হতো। এটার ব্রাইটনেস নিয়ে খুব একটা স্ট্রাগল কিন্তু করা লাগে না। বাই দ্য ওয়ে, এই ফোনের প্রাইসটাই তো এখন আপনাদেরকে বলা হয় নাই। এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট রয়েছে, 4128 যেটার প্রাইস ধরা হয়েছে 21999 টাকা এবং 6128GB প্রাইস ধরা হয়েছে 23999 টাকা। বাট আপনি যদি ভার্সিটি স্টুডেন্ট অথবা কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। কিভাবে ডিসকাউন্ট পাবেন এবং ডিসকাউন্ট আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে কিন্তু সেই জায়গা থেকে রেজিস্ট্রেশন করে 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন, এবং সেটা কিন্তু 17 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেবল, এবং তার আগে চেষ্টা করেন যে এই ফোনটা কিনে নেওয়ার জন্য, তাহলে আপনি 2000 টাকা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। নাও কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এটার ব্যাক সাইডে থাকালে মনে হয় যে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু না, কাজের ক্যামেরা একটাই 50 মেগাপিক্সেলের এবং এর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। আপনি যদি এর 50 মেগাপিক্সেলের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই কালারফুল বিবিড একটা পিকচার কিন্তু পাচ্ছেন, এবং 50 মেগাপিক্সেল হিসেবে এটার পিকচার আউটপুট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যদিও কিনা একটু জুম করলে ডিটেলের পরিমাণটা কম মনে হয়। আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে শক্ত হাতে ছবি তোলেন তাহলে বেটার আউটপুট কিন্তু আপনি এটা থেকে পাবেন। এই বাজারের ফোন থেকে কিন্তু আমরা এরকমই পিকচার পেয়ে থাকি, বাট ডিটেলের পরিমাণটা যদি একটু বেশি হতো তাহলে কমপ্লেন করার কোনো সুযোগ কিন্তু এই জায়গায় ছিল না। বাট পিকচারের কালার এবং ডাইনামিক রেঞ্জ ম্যাক্সিমাম মানুষজনের কাছেই ভালো লাগবে। একদমই রেডি টু আপলোড যে পিকচারটা রয়েছে সেটাই কিন্তু আপনি এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। বাট যখন আপনি এটার মেন লেন্স দিয়ে পোর্ট্রেট তুলবেন তখন আপনার কাছে ভালো লাগবে, কারণ সেটার এজ ডিটেক্ট অনেক বেশি ভালো ছিল এবং পোর্ট্রেটের যে এইচডিআরটা সেটাও পারফেক্টলি কাজ করে। দেখা যাচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি অনেক বেশি লাইটও থাকে সেটাকে খুব ভালোভাবেই কিন্তু এক্সপোজ করতে পারতেছিল। এই জিনিসগুলো ভালো লেগেছে। তার থেকে বড় কথা হচ্ছে যে এটার এজ ডিটেক্ট আমার কাছে অস্থির লাগছে। অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনে যদি পিকচার তোলেন তখন হয়তো আপনি এজ ডিটেক্ট কিছুটা মিস করতে দেখবেন।
তাছাড়া ম্যাক্সিমাম টাইম এটার এজ ডিটেকশন ভালো ছিল। যেহেতু এই জায়গায় 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, এইটাতে যদি 2x ডিজিটাল জুম করে পোর্ট্রেট তোলার অপশনটা দিত তাহলে এটা আরও বেশি ভালো লাগতো এবং আশা করি যে সেটা দিয়ে আরও বেশি ভালো পোর্ট্রেট তোলা যেত। কিন্তু এখন এই জায়গায় আপনি 1x এই পোর্ট্রেট তুলতে পারবেন। এই স্যাম্পলগুলো দেখে আই থিঙ্ক আইডিয়া করতে পেরেছেন যে এটা থেকে আপনি কেমন পিকচার আউটপুট পাবেন। এর মেইন লেন্সের মতো এর ফ্রন্ট ক্যামেরার এইচডিআরটা এত পারফেক্টলি কাজ করে না, তারপরে দেখা যাচ্ছে যে অনেক বেশি হাইলাইট এরিয়াগুলোকে মোটামুটি এক্সপোজ করতে পারে। বাট যদি আপনি সূর্যের একদম অপোজিট সাইড থেকে ছবি তোলেন তখন এটাকে দেখা যাচ্ছে যে একটু ওভার এক্সপোজ করে। বাট এ ধরনের ফোন থেকে এর থেকে বেশি কিছু আসলে আশাও করা যায় না, কারণ এই ফোনগুলো ম্যাক্সিমাম মানুষজন এর ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করবে ভিডিও কলিংয়ের ক্ষেত্রে। তো সেই কাজগুলো আপনি ইজিলি এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন এবং এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এখন যে ভিডিওটা দেখছেন সেটা এই ফোন দিয়ে রেকর্ড করা হয়েছে এবং ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই বাজেটে এর থেকে বেশি কিছু আসলে আশাও করা যায় না। দেন যদি এই ফোনের পারফরমেন্স সেকশনে আসেন তাহলে এই জায়গায় কিন্তু প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনি এসওসি T7200 যে এসওসিটা রয়েছে সেইটা, এবং এইটা এই বাজেটে অনেক বেশি ইউজ হচ্ছে এই মুহূর্তে। কারণ হচ্ছে এই বাজেটের ফোনগুলোতে এর থেকে ভালো এসওসি দেওয়া কিন্তু এখন আর সম্ভব না, কারণ ফোনের প্রসেসর এবং স্টোরেজের প্রাইস যে লেভেলের বাড়ছে ফোন যে মার্কেটে পাচ্ছেন সেটাই অনেক বড় হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই ফোনটা রেগুলার লাইফে ইউজ করতে গেলে পারফরমেন্স নিয়ে খুব একটা প্রবলেম ফেস করবেন না। আর এই ফোনটা যারা কিনবে তারা হয়তোবা স্মার্টফোনে নতুন আসছে কিংবা দেখা যাচ্ছে যে ফ্যামিলির যারা হচ্ছে সিনিয়র সিটিজেন রয়েছে তারাই হয়তোবা ইউজ করবে, এবং তারা তো আর ভারী ইউজ করবে না। লাইট ওয়েট ইউজ যেগুলো আমরা করে থাকি লাইক ফেসবুক ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা, টিকটক দেখা, এই টাইপের কাজগুলো একদমই বাটার স্মুথ এটা দিয়ে করা যাচ্ছিল, কারণ 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে। তার পাশাপাশি এটা 4 128GB এবং 6 128GB ভার্সনগুলো পাওয়া যায়। যদি 6GB ভার্সনটা কিনেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপ একসাথে মাল্টিটাস্কিং করতে পারবেন। বাট যদি আপনি 4GB কিনেন তাহলে দুইটা একটা অ্যাপ কিন্তু ইজিলি চালাতে পারবেন। আর এই ফোনগুলো যেহেতু মোটামুটি লাইট ইউজের জন্য বানানো হয়েছে, যার কারণে আপনি যদি লাইট অ্যাপগুলো ইউজ করেন লাইক ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, ইনস্টাগ্রাম লাইট, এই টাইপের লাইট অ্যাপগুলো কিন্তু বাটার স্মুথলি চলে, অনেকগুলো অ্যাপ একসাথে রান করা যায়। আর যারা গেমার রয়েছেন টুকটাক শখের বসে গেম খেলেন কিংবা একটু টাইম পাস করার জন্য গেম খেলেন, তারা চাইলে 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি খেলতে পারবেন। আর যারা ফ্রি ফায়ার গেমার রয়েছেন প্রচুর পরিমাণে ফ্রি ফায়ার খেলেন, এটাতে কিন্তু আপনি 60 FPS এ ফ্রি ফায়ার খেলতে পারবেন। এটা হচ্ছে খুবই ভালো ব্যাপার যে আপনি লং টাইম ফ্রি ফায়ার খেললেও এই ফোনের চার্জ কিন্তু শেষ হবে না। মোটামুটি আপনি এটা দিয়ে 9 থেকে 10 ঘন্টা অনায়াসে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর যদি রেগুলার লাইফে ইউজ করেন তাহলে তো সেটা বললামই যে মোটামুটি 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই প্রসেসর দিয়ে এই ফোন থেকে এত বেটার পারফরমেন্স পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটার রিয়েলমি ইউআই। রিয়েলমি ইউআইটা কিন্তু অনেক বেশি ফিচার প্যাকড এবং অনেক বেশি অপটিমাইজ, যার কারণে কিন্তু এটা থেকে বেটার পারফরমেন্সটা পাওয়া যায়। কিন্তু রিয়েলমিকে একটা জিনিস একটু রিকোয়েস্ট করবো যে এই ফোনগুলো থেকে যে ব্লুটুথগুলো রয়েছে সেগুলো রিমুভ করে দেওয়ার জন্য, ফোনটাকে একটু লাইট ওয়েট রাখার জন্য, তাহলে কিন্তু পারফরমেন্সটা একটু বেটার হবে। আপনি যদি ফোনটা কিনেন তাহলে অবশ্যই ফোনটা কিনে প্রথমে ব্লুটুথগুলোকে আনইনস্টল অথবা ডিসেবল করে ফেলবেন। এগুলোকে আনইনস্টল করলেই বুঝতে পারবেন যে ফোনটা কিন্তু অনেক বেশি ফাস্ট লাগতেছে এবং লং টাইম এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি এমন একটা ফোন খুঁজে থাকেন যেটাকে একবার চার্জ করলে মোটামুটি 2 দিন 3 দিন চালাবেন, তাহলে এইটা আপনার জন্য একটা বেস্ট চয়েস এবং এইটা আসলে ব্যাটারির দিক থেকে কিং বলাই চলে।